আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি ফারিয়া শারমিন এবং একই সাথে আছি আমি আফসানা সুরাইয়া। রাজধানী সহ সারা দেশে তীব্র হয়েছে গ্যাস সংকট। গৃহস্থালির পাশাপাশি ফিলিং স্টেশনেও গ্যাস নিয়ে হাহাকার। দিনের বড় একটি সময়ে পাম্পে কেটে যাওয়ায় স্বাভাবিক আয় ব্যাহত হচ্ছে চালকদের। এদিকে আগামী সপ্তাহের মধ্যে ত্রুটি সারানোর চেষ্টা চলছে উল্লেখ করে জ্বালানি প্রতিমন্ত্রী জানান, মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী। বিল্লাল হোসেনকে সঙ্গে নিয়ে ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। কক্সবাজারের মহেশখালীর ভাসমান এলএমজি টার্মিনালে ত্রুটির কারণে সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানী জুড়ে দেখা দিয়েছে সিএনজি সংকট। ফিলিং স্টেশনে গ্যাসের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের। দীর্ঘ সময় অপেক্ষার পরও মিলছে না পর্যাপ্ত গ্যাস। অনেক স্টেশনে কোনো গ্যাসই নেই। কিছু সিএনজি স্টেশনে গ্যাস পাওয়া গেলেও চাপ নেই। এতে বেশি ভোগান্তিতে পড়েছেন সিএনজি অটোরিকশা ও রাইড শেয়ারিং সেবার সাথে যুক্ত চালকরা। এই যে রাতের 3টায় সিরিয়াল দিছি, এখনো গ্যাস পাই নাই। গ্যাস ঢুকে 50 টাকা 100 টাকার গ্যাস ঢুকে, সারাদিন চালাইতে পারি না। গ্যাস সংকটে ভোগান্তি পোহাচ্ছেন রাজধানী সহ আশেপাশের অনেক জেলার বাসিন্দারা। বাসাবাড়িতে থাকছে না গ্যাস, আবার কোথাও কোথাও গভীর রাতে গ্যাস এলেও ভোর রাতেই তা চলে যাচ্ছে। যারা গ্যাস কিনতে পারে না তাদের সিলিন্ডার কিনতে হবে, কিন্তু তাদের সিলিন্ডার কেনার মতো টাকা নেই। এখন শীত হোক গরম হোক একেবারেই গ্যাস নাই, এত কষ্ট করার মতো নাই। আমরা এখান থেকে লাড়কি টুকা এনে রান্না করি, গ্যাস মোটো আসে না। 5,000 টাকা রুম ভাড়া দেই, এবার তো 2,000 টাকাতে একটা গ্যাস আনা সম্ভব আমাকে হয় না। এদিকে দেশের চলমান গ্যাস সংকট মোকাবেলায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চেয়ে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চিঠিতে মালয়েশিয়া থেকে এলএনজি আমদানি সহ জ্বালানি খাতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দু ইসলাম অমিত। সমস্যার গুরুত্ব অনুভব করে মাননীয় প্রধানমন্ত্রী গতকাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মিস্টার আনোয়ার ইব্রাহিমকে একটি পত্র লেখেন, যেটি আজকে আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন তিনি মালয়েশিয়াতে হস্তান্তর করেছেন কুয়ালালামপুরে। এ সময় গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে আরও 1 সপ্তাহ লাগতে পারে বলে জানান জ্বালানি প্রতিমন্ত্রী। আমাদের আমদানিকৃত এলএনজি। ওয়ালিদ সিদ্দিকী, আরটিভি, ঢাকা। নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত রয়েছে নির্বাচন কমিশন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি। সিইসি বলেন, ভোটার তালিকার জন্য সংসদ সচিবালয়কে চিঠি দেওয়া হয়েছে। তালিকা পাওয়ার পর প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। সাদিয়া কানিজের রিপোর্টে থাকছে এর বিস্তারিত। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিদায়ের পর নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন। তারই অংশ হিসেবে মঙ্গলবার সকালে সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক করেন সিইসি। এ সময় 3 নির্বাচন কমিশনার, ইসি সচিব ও সংসদ সচিবালয় সচিব উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। নির্বাচনের জন্য ইসি পুরোপুরি প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। আমরা টেন্টেটিভ ডেট ঠিক করি নাই, এটা আপনারা যথাসময়ে জানতে পারবেন। তবে ওই রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরেই আমাদের সমস্ত আলোচনাটা হয়েছে। তো এখন আমাদের তো ইলেকশনটা যখন করতে হবে, এখানেই হবে ইলেকশনটা। নমিনেশন যদি আমাদের ওখানে সাবমিট করবে, আর যদি ক্যান্ডিডেট যদি সিঙ্গেল থাকে, কোনো প্রতিযোগিতা যদি না হয়, তাহলে তার ইলেকশনের দরকারই নেই। আমরা বলেছি যে কোনো সময় রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি। প্রধান নির্বাচন কমিশনার জানান, ভোটার তালিকার জন্য সংসদ সচিবালয়কে চিঠি দেওয়া হয়েছে। সেই তালিকা পাওয়ার পর প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। ওনারা আমাদের কাছে ভোটার তালিকাটা দিবেন, দিলে এটা যত দ্রুত সম্পর্ক ওনারা দিবেন। আমরা আজকে চিঠিটা দিয়েছি ওনাকে। এদিকে সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সংসদ সচিবালয় থেকে কোনো মতামত বা সিদ্ধান্ত এলে সে অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি। সাতক্ষীরার বিষয়টি আলোচনার বিষয়বস্তু ছিল না, আমরা শুধুমাত্র প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আলোচনা করার জন্য এসেছিলাম। এর আগে গুরুতর অসুস্থতার কথা জানিয়ে 24 জুলাই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেন। পদত্যাগের পরবর্তী 90 দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সেক্ষেত্রে 22 অক্টোবরের মধ্যে নির্বাচন করতে হবে। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। এদিকে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে অফিস করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। সকালে বঙ্গভবনে প্রবেশের পর বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
শাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। সকাল 11টার কিছু পরে বঙ্গভবনে পৌঁছান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। বঙ্গভবনের গেটেই তাকে বরণ করে ভেতরে প্রবেশ করানো হয় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন রাষ্ট্রপতিকে। পরে তাকে ফুল দিয়ে বরণ করেন বঙ্গভবনের কর্মকর্তারা। পরে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক কার্যালয়ে দিনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন তিনি। প্রথম দিনেই নিয়মিত প্রশাসনিক কার্যক্রমে অংশ নেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। প্রথম কর্মদিবসে প্রয়োজনীয় দাপ্তরিক কাজ শেষে দুপুর 1:30টার পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সংসদ সচিবালয়ের বাসভবনে ফিরে যান। শাকিবুর রহমান, RTV, ঢাকা। জুলাইয়ে পুলিশের স্নাইপার অস্ত্র ব্যবহার তদন্ত ছাড়াই প্রমাণিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে বিক্ষোভ দমনে 56 SKS রাইফেল এবং 7.62 ক্যালিবারের মরণঘাতী গুলি ব্যবহার করেছে পুলিশ। সচিবালয়ে সংবাদ সম্মেলনে তথ্য উপদেষ্টা আরও বলেন, 2018 সালের রাতের ভোটে বাংলাদেশ ধ্বংস হয়েছে। নির্বাচনের দায়িত্ব সংশ্লিষ্ট কর্মকর্তাদের ফৌজদারি অপরাধে ব্যবস্থা নেওয়া যাবে। সদ্য বিদায়ী রাষ্ট্রপতি ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নে ডক্টর জাহিদ বলেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব থাকার আগে এবং পরে যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের আইনি পদক্ষেপ নেওয়া যাবে। সাধারণ পুলিশের হাতে এই অস্ত্র থাকে না। আমরা করলাম কি, সেনাবাহিনী যখন এই অস্ত্র সুইচ করলো, এটা একসময় সেনাবাহিনীর হাতে ছিল, পরে সেনাবাহিনী ফুললি অটোমেটিক অস্ত্র যখন ব্যবহার করলো, BD টাইপ 8 সম্ভবত, সেটা এরপর বিজিবির কাছে এবং শেষে পুলিশের কাছে আসলো। ওই অস্ত্র হরদম পুলিশ ব্যবহার করেছে এবং ওটার বুলেটই 7.62। পুলিশের লেথাল ওয়েপন টাইপ 56 রাইফেল দিয়ে গুলি করার ছবি আছে, ভিডিও আছে। তদন্ত বলতে সোকল যে তদন্ত ইন্ডিকেট করা হয়, সেই তদন্তের কিছু নাই। জুলাই আন্দোলনকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের বলে দাবি করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। তিনি বলেন, এটি ছিল একটি সর্বজনীন গণ আন্দোলন, তাই এই আন্দোলনকে নিজেদের বলে দাবি করে বিভাজন সৃষ্টি বা রাজনৈতিকভাবে ব্যবহার করার কোনো সুযোগ নেই। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বিরোধী জোটের উদ্দেশ্যে বলেন, সরকার পতনের স্বপ্ন না দেখে আগে নিজেদের পতন ঠেকানোর চেষ্টা করুন। ইতিমধ্যে বিরোধী দলীয় জোটের পতন শুরু হয়েছে। জামাত এনসিপির কাছে দেশের সার্বভৌমত্ব নিরাপদ নয় বলেও মন্তব্য করেন তিনি। এটা মেধাবীদের সংগ্রাম ছিল, তাদের সঙ্গে আমরা একত্রিত হয়েছি এবং ওই বৃত্তিটাকে পূর্ণাঙ্গভাবে আমরা সবাই মিলে রূপ দিয়েছি। বিদায় 5 আগস্ট আমরা হাতে পেয়েছি এবং এটা আল্লাহর হুকুম। এটাকে কারোর পক্ষে নেওয়া এবং এটার মধ্যে দ্বিধা বিভক্তি নিয়ে আসা এই সুযোগ নাই। তারা নাকি এক হলে, একতাবদ্ধ হলে বিএনপি সরকারের পতন হবে, এই সব কথাবার্তা বলে আজকে তারা ফাঁকা ওয়াজ দিচ্ছে। সবার আগে বাংলাদেশের স্লোগান তুলে সরকার এখন সবার আগে বিএনপির প্রতিষ্ঠায় ব্যস্ত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বলেন, অবাধ দুর্নীতি নিশ্চিত করতেই রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় লোকজনদের নিয়োগ দিচ্ছে সরকার। রাজধানীর মগবাজারে সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে প্রতিশ্রুতি ভঙ্গ বিএনপি। সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর চরম অবনতির কারণে ঢাকা শহরে বিভিন্ন স্থানে এখন উন্মুক্ত লাশ পাওয়া যাচ্ছে। আজকে আমরা জামাত ইসলামের পক্ষ থেকে এমন একটা বিষয় আপনাদের উপস্থাপন করব, সেটা হচ্ছে নির্লজ্জভাবে দলীয়করণ। প্রশাসনের বিভিন্ন পদে, সাংবিধানিক পদে, প্রশাসনিক পদে, সংবিধিবদ্ধ পদে, সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত, কিভাবে এত অল্প সময়ে ক্ষমতাসীন একটি দল জাতির সাথে কৃত তার অঙ্গীকারকে খেলাফ করতে পারে, ভঙ্গ করতে পারে। 24 ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 28 জুলাইয়ের একটি সিদ্ধান্ত ঘুরিয়ে দিয়েছিল আন্দোলনের মোড়। একদিকে সমন্বয়কদের ডিবি কার্যালয়ে আটকে রেখে জোরপূর্বক আন্দোলন প্রত্যাহারের নাটক, অন্যদিকে বাকি সমন্বয়কদের লড়াই চালিয়ে যাওয়ার পাল্টা ঘোষণা।
সেদিন পুলিশের চোখ রাঙানি আর গণগ্রেপ্তারের ভয়কে উপেক্ষা করে কোটা সংস্কার আন্দোলন ঘুরে দাঁড়ানোর বিস্তারিত তুলে ধরছেন তৌফিকুল ইসলাম আশিক। 24 জুলাইয়ে এভাবেই বাসাবাড়ি এবং ছাত্রাবাসে অভিযান চালিয়ে তুলে নেওয়া হতো কোটা সংস্কার আন্দোলনকারীদের। 28 জুলাই সকালে পত্রিকার শিরোনাম 11 দিনে গ্রেপ্তার 9000। গ্রেপ্তার হওয়াদের সিংহভাগই ছিলেন কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং বিরোধী দলগুলোর নেতাকর্মী। 24-এর 28 জুলাই সংঘাতের মুখে দাঁড়িয়ে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দাবি করেন সংঘর্ষে প্রাণ হারিয়েছেন 147 জন, যার মধ্যে পুলিশ সদস্য, আওয়ামী লীগের নেতাকর্মী, ছাত্রছাত্রী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন। অথচ স্বাধীন গণমাধ্যম ও নিরপেক্ষ অনুসন্ধানে উঠে আসে ওই সময় পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2 শতাধিক। ঘটনার আড়াল টানতে 34 জন নিহত পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে একই দিনে ডিবি হেফাজতে থাকা 6 সমন্বয়ককে দিয়ে জোরপূর্বক আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়ানো হলে পরিস্থিতি আঁচ করতে পেরে রাজপথের আন্দোলনরত অন্য সমন্বয়করা দেন পাল্টা বক্তব্য। জানান ডিবি হেফাজতের ওই বিবৃতি আন্দোলনকারীদের প্রকৃত অবস্থান নয়। তারা একটা স্ক্রিপ্ট লিখে আনে 2-3 লাইনের এবং সেখানে আমাদের সব স্বাক্ষর নেয় এবং তারা সেটা আমাদেরকে পড়তে বলে ক্যামেরার সামনে 6 জনকে বসিয়ে, যে এটা তারা প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাবে। যদি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী গ্রিন সিগন্যাল দেয় তাহলে আমাদেরকে প্রেস ব্রিফিংয়ের জন্য এই একই জিনিস পড়ার জন্য প্রেস ব্রিফিংয়ের জন্য ছাড়বে। আমরা পড়ি, কিন্তু তারা সেটা মিডিয়াতে ছেড়ে দেয়। নাহিদ ভাইদেরকে জোরপূর্বক একটা নেওয়া হয়, বার্তা নেওয়া হয় যে ওনারা আন্দোলন প্রত্যাহার করতেছে। তখন আমরা কিছুক্ষণের জন্য একটু চিন্তিত হয়ে পড়ি, কিন্তু ঠিক তার 10-15 মিনিটের মাথায় আমরা 3 জনে মিলে বসে ডিসিশন নিই যে না, এই আন্দোলন চলবে এবং শেখ হাসিনার পতন পর্যন্ত চলবে। সেদিনই ডিবি প্রধানের কার্যালয়ে 6 সমন্বয়ককে খাবার খাওয়ানোর একটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে তৎকালীন ডিবি প্রধানকে নিয়ে শুরু হয় তীব্র সমালোচনা। তার সাথে খাওয়াটা তো আসলে আমরা স্বেচ্ছায় গিয়ে খেয়েছি এরকম না, যারা খায় নাই তাদেরকে সে চার্জ করতেছিল, এই খাচ্ছ না কেন, আমার সাথে কি খাবে না, আমি তোমাদের বিশ্ববিদ্যালয়ের বড় ভাই। পুলিশের এই গোয়েন্দা শাখার বর্তমান প্রধান আশ্বাস দিয়ে জানালেন হেফাজতে নেওয়ার নামে আর কখনো কাউকে এভাবে আটকে রাখা হবে না। আমি এটা নিশ্চিত করি যে এখানে আইন বহির্ভূতভাবে কোনো কিছুই করা হবে না। কাউকে ইচ্ছা হলো আর তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা বা এখানে নিয়ে আসে অবৈধ বা আটক রাখা। গণগ্রেপ্তার, ডিবি কার্যালয়ের নাটকীয়তা কিংবা ভয়ের সংস্কৃতি কোনো কিছুই দমাতে পারেনি 24-এর ছাত্র জনতাকে। বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্তি এবং প্রকৃত গণতান্ত্রিক দেশের প্রত্যাশার পথে চূড়ান্ত অভ্যুত্থানের দিকে এগিয়ে যায় সাধারণ মানুষ। তৌফিকুল ইসলাম আশিক, RTV, ঢাকা। দেশের বাজারে 34টি টুথপেস্টের মধ্যে 26টিতে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 3 সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করে 15 দিনের মধ্যে দাখিল করতে বলা হয়েছে প্রতিবেদন। দুপুরে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ জিয়াউল হকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। জিএম মাহমুদের রিপোর্ট। বর্তমান সময়ে দাঁত পরিষ্কার করতে টুথপেস্ট ব্যবহার করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষের দৈনন্দিন জীবনে এটি অতি প্রয়োজনীয় একটি উপকরণ। সম্প্রতি এই টুথপেস্ট নিয়ে উদ্বেগজনক তথ্য দিয়েছে গবেষণা প্রতিষ্ঠান এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ESDO। জানিয়েছে দেশের বাজারে পাওয়া বেশিরভাগ ব্র্যান্ডের টুথপেস্টের মধ্যেই মিলেছে অতি ক্ষুদ্র প্লাস্টিক কণা। এর মধ্যে শিশুদের জন্য তৈরি টুথপেস্টও রয়েছে। এমন তথ্য দেশে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বাংলাদেশের যে প্রচলিত বাজারে যেগুলো আছে সেগুলো 34টার মধ্যে 26টা টুথপেস্টে অধিক পরিমাণ আপনার মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। এ বিষয়ে তদন্ত চেয়ে সোমবার হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। মঙ্গলবার দুপুরে রিটের শুনানি শেষে বিশেষজ্ঞ কমিটি করে 15 দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছে আদালত। মানুষের শরীরের জন্য কতটা ক্ষতিকর সেইটা টেস্ট করে এবং এইটা এই যে টুথপেস্টে যে প্লাস্টিক পাওয়া যাচ্ছে সেটা পরিবেশের জন্য কতটা ক্ষতিকর
এই রিপোর্টটা করার জন্য এই কমিটিটা ওনারা করেছেন। যেগুলোতে প্লাস্টিক পাওয়া গেছে বা যদি যায় তাহলে সেটা কেন অপসারণ করা হবে না। দন্ত চিকিৎসকদের মতে দাঁত সাদা করতে অনেক টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক ব্যবহার হয়ে থাকে, তবে বিএসটিআইয়ের নির্দেশনায় টুথপেস্টের উপাদান তালিকায় মাইক্রোপ্লাস্টিক নেই। তাই এ বিষয়ে কোম্পানিগুলোর জন্য বাধ্যতামূলক বিধি প্রণয়ন জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। জিএম মাহমুদ, RTV, ঢাকা। দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন শহরে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে 6 বাংলাদেশি নিহত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার ভোররাত প্রায় 3টার দিকে আগুনের সূত্রপাত হলে দোকানের ভেতরে ঘুমিয়ে থাকা অবস্থায় আটকা পড়েন তারা। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এই ঘটনায় আরও একজন বাংলাদেশি দগ্ধ হয়েছেন। নিহতরা হলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার আলিরটেক ইউনিয়নের কোকেরচরের মনির হোসেনের ছেলে মোহাম্মদ ফাহিম, আলী মিয়ার ছেলে মোহাম্মদ আপন ও নূর মোহাম্মদ বক্তাবলী ইউনিয়নের তৈলখিরার চরের ফারুক হোসেনের ছেলে মোহাম্মদ ফয়সাল, কানাইনগর এলাকার মৃত আক্তার হোসেনের ছেলে মোহাম্মদ শাহিন এবং মুন্সিগঞ্জ জেলার মীর কাদিম পৌরসভার কালিন্দিপাড়ার মৃত সালাম ব্যাপারীর ছেলে মোহাম্মদ রাসিক। এদিকে নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। আমার ছোট ভাই বলছিল বাড়িঘরটা কমপ্লিট করব, ওর স্বপ্নই রয়ে গেল। স্বপ্ন আল্লাহ জানে কবে পূরণ হইব, আবার বাইরে থাকতো না। ছেলেটা যেমন স্বপ্ন ছিল বোন রে বিয়ে দিবে, নো গিফটে আপনার পুরো এলাকার মানুষ খাওয়াবে, তারপরে যেমন বিল্ডিংয়ের কাজটা ধরছে বিল্ডিংটা কমপ্লিট করতো, তারপরে আপনার বড় রাষ্ট্রে যাওয়ার আশা ছিল, এখন তো কোনো আশাই পূরণ হলো না। সম্পদের বিবরণী দাখিল না করার অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার চৌধুরীর বিরুদ্ধে দুদকের করা মামলায় 3 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে ঢাকার 2 নম্বর বিশেষ জজ আয়েশা নাসরিনের আদালতে এই রায় ঘোষণা করেন। এর আগে গত 15 জুলাই রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। 2024 সালের 23 ডিসেম্বর দুদক তার বিরুদ্ধে মামলাটি করে। আসামি SK সুরের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন বিষয়ে নোটিশ করার পর 21 কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় 2024 সালের 23 ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হোসাইন বাদী হয়ে মামলা করেন। এই মামলায় পরের বছরের 4 আগস্ট আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন দুদক উপপরিচালক মোহাম্মদ আহসান উদ্দিন। প্রায় 1.5 বছর ধরে কারাগারে আছেন SK সুর। উনি অত্যন্ত সুচতুর কৌশলভাবে একটা সুকৌশলে যে উনি ওনার অবৈধ সম্পদটা যেন বের না হয়, কেউ জানতে না পারে, সেইটাকে অবৈধ সম্পদকে আড়াল করার জন্যই উনি এই ধরনের কৌশল অবলম্বন করেছেন। যে মামলাটার বিচার শেষে বিজ্ঞ বিশেষ জজ আদালত 2 আজকে রায় ঘোষণা করেছেন। 2015 সালে বরিশালে ক্রসফায়ারে ছাত্রদল নেতাসহ 2 জনকে হত্যা মামলায় সাবেক এমপি আবুল হাসানাত আবদুল্লাহ সহ 4 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই মামলার সাক্ষ্য দেন 2 পুলিশ পরিদর্শক। অন্যদিকে ট্রাইব্যুনাল 1 জুলাই গণ অভ্যুত্থানে মোহাম্মদপুরে 9 জনকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক ও শেখ ফজলিনুর তাপস সহ 28 আসামির বিরুদ্ধে সাক্ষ্য নেওয়া হয়। সাক্ষ্য দেন শিক্ষার্থী ও জুলাই যোদ্ধা ওয়াসিফ মোমিন। প্রত্যক্ষদর্শী হিসেবে তুলে ধরেন শহীদ ফারহান ফাইজ সহ অন্যদের নিহতের ঘটনার বর্ণনা। এর আগে একই ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জে হত্যাকাণ্ডের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার ছেলে সহ 12 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হয়। এই মামলায় পরবর্তী সাক্ষ্য 12 আগস্ট। ঠাকুরগাঁওয়ের সমতল নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে 100 কোটি টাকার ফান্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে 418 জন উপকারভোগীর মধ্যে 69 লক্ষ টাকার সহায়তা বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় চাকরির ক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সমান অধিকার নিশ্চিত করার ঘোষণা দিয়ে নিজেদের দাবি আদায়ে তাদের সোচ্চার হওয়ার আহ্বান জানান মন্ত্রী। অনুষ্ঠানে জেলা প্রশাসক সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মাদক বিরোধী এক সভায় অংশ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমতলের নৃগোষ্ঠীর মানুষদের জন্য 100 কোটি টাকা একটা ফান্ড প্রধানমন্ত্রী তৈরি করেছেন। যারা উদ্যোক্তা হয়ে কাজ করতে চাইবে, যারা ইনভেস্ট করতে চাইবে, যারা ছোট ছোট
কোম্পানি তৈরি করবে তাদেরকে সেই সহযোগিতা প্রদান করা হবে, অথবা তাদের এলাকায় কোনো সমস্যা থাকলে সেই সমস্যাগুলো দূর করার চেষ্টা করবে। মেডিসিন খাতের উন্নয়নে শিক্ষা স্বাস্থ্য মন্ত্রণালয় ও ইউজিসির সমন্বয়ে বুয়েটে সিনথেটিক ল্যাব তৈরি করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সভা শেষে এই কথা জানান তিনি। মন্ত্রী আরও বলেন, এই ল্যাব তৈরি হলে ওষুধের উৎপাদন খরচ কমার পাশাপাশি গবেষণার পরিধি বাড়বে। এই সময় বুয়েটের উপাচার্য ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন, এই ধরনের ল্যাব সারা দেশের জন্য সম্পদে রূপান্তরিত হবে। এডুকেশন মিনিস্ট্রি, হেলথ মিনিস্ট্রি, বুয়েট এবং ইউজিসি আমরা বসে এটাকে অর্গানাইজ করব। ড্রাগ নিয়ে রিসার্চ হবে, সিনথেটিক ল্যাব। এটা প্রত্যেকটা ইউনিভার্সিটি না, এটা সেন্ট্রালি হবে এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটি ল্যাব হবে। যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার সবই করছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সকালে সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাটে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, বিএনপি সরকার বিশ্বাস করে শিক্ষাই হলো জাতির সবচেয়ে বড় বিনিয়োগ। তাই দক্ষতা ভিত্তিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। পরে প্রতিমন্ত্রী স্থানীয় দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম, উপস্থিতি ও সার্বিক শিক্ষার পরিবেশ ঘুরে দেখেন। পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন। যুগোপযোগী এবং সঠিক শিক্ষা ব্যবস্থা তৈরি করবার জন্য যা যা প্রয়োজন, মানে অবকাঠামোগত আপনার চেঞ্জেস বা উন্নয়ন থেকে শুরু করে কারিকুলামের উন্নয়ন, টিচারদের অবস্থানের উন্নয়ন, শিক্ষার্থীদের আরও উৎসাহী করা স্কুলে আসবার জন্য এবং পড়াশোনা করবার জন্য, এই সব কিছুই বড় বড় উদ্যোগ আমাদের সরকার এবার নিয়েছে। আমাদের সরকার বিশ্বাস করে শিক্ষা হলো জাতির সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। সেই কারণে আমরা শিক্ষার বাজেটও, বাংলাদেশের রেকর্ড পরিমাণ শিক্ষার বাজেট এবার এসেছে। বিশ্বকাপ দেখতে যাওয়া ৪৫ বাংলাদেশের ১০ জনই কানাডায় রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন। অর্থাৎ প্রতি ৫ জনের একজন আর দেশে ফিরতে চান না। এই পরিসংখ্যান এখন শুধু আলোচনার বিষয় নয়, বরং ভবিষ্যতে বাংলাদেশিদের জন্য কানাডার ভিসা পাওয়ার পথ আরও কঠিন করে তুলতে পারে, এমন আশঙ্কা করছেন অভিবাসন বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন ইমরুল হাসান। কিছু ঘটনা শেষ হলেও তার রেশ রয়ে যায়, এমনই এক ঘটনা এবারের ফিফা বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপের উন্মাদনা শেষ, কিন্তু কানাডায় রেখে গেছে নতুন এক বিতর্ক। ভিজিট ভিসায় বিশ্বকাপ দেখতে গিয়ে অনেকেই আর নিজ দেশে ফেরেননি, বরং রাজনৈতিক আশ্রয় বা অ্যাসাইলামের আবেদন করেছেন। কানাডার প্রধান দৈনিক দ্য গ্লোব অ্যান্ড মেইল দেশটির অভিবাসন বিভাগ আইআরসিসি তথ্যের বরাত দিয়ে জানিয়েছে, টরন্টো ও ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ১৩টি বিশ্বকাপ ম্যাচ উপলক্ষে ২৬,১১১টি ফিফা সংশ্লিষ্ট সাময়িক ভিসা দেয়া হয়েছিল। এর মধ্যেই ২০ জুলাই পর্যন্ত ১৭৫ জন রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন। সবচেয়ে বেশি আবেদন এসেছে ঘানা থেকে ২৫ জন, এরপর মিশর, কলম্বিয়া ও কেনিয়া থেকে ১৫ জন করে। বাংলাদেশ, নাইজেরিয়া, সেনেগাল ও চীন থেকে আবেদন করেছেন ১০ জন করে। এছাড়া পাকিস্তান, নেপাল, বুরুন্ডি ও ইকুয়েডর থেকে রয়েছে ৫ জন করে আবেদনকারী। বাংলাদেশের পরিসংখ্যানেই সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি করেছে, কারণ বাংলাদেশ থেকে বিশ্বকাপ উপলক্ষে মাত্র ৪৫টি ভিজিট ভিসা ইস্যু হয়েছিল। অথচ সেই ৪৫ জনের মধ্যে ১০ জনই কানাডায় পৌঁছে অ্যাসাইলামের আবেদন করেছেন, অর্থাৎ প্রায় ২২% বাংলাদেশি ভিসাধারী আর দেশে ফেরেননি। একটি আন্তর্জাতিক ক্রীড়া আয়োজন, কিন্তু তার প্রভাব এখনও মাঠের বাইরেও। প্রশ্ন উঠছে, অল্প কয়েকজনের সিদ্ধান্তের মূল্য কি ভবিষ্যতে দিতে হবে হাজারো প্রকৃত পর্যটক, শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমী বাংলাদেশিকে? উত্তর মিলবে কানাডার ভবিষ্যৎ ভিসা নীতিতে। ইমরুল হাসান, RTV।
জুলাই প্রথম ২৬ দিনে দেশে ২২৯ কোটি ৯০ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা দরে দেশীয় মুদ্রায়, যার পরিমাণ প্রায় ২৭,০০০ কোটি টাকার বেশি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী ২৫ জুলাই পর্যন্ত দেশে ২২৯ কোটি ৯০ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। এর মধ্যে শুধু ২২ থেকে ২৫ জুলাই পর্যন্ত ৩ দিনেই দেশে এসেছে ১২ কোটি ৯০ মিলিয়ন ডলার, যেখানে গত বছরের একই সময়ে দেশে ১৯০ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। বাংলাদেশ ও মালয়েশিয়ার যৌথ উদ্যোগে রাজধানীর ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হয়েছে শিক্ষা, দক্ষতা, উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক আন্তর্জাতিক সেমিনার। এতে দুই দেশের মন্ত্রী, কূটনীতিক, সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ ও শিল্প খাতের প্রতিনিধিরা অংশ নেন। সেমিনারে কৃত্রিম বুদ্ধিমত্তা, উদীয়মান প্রযুক্তি, দক্ষ মানব সম্পদ উন্নয়ন এবং বৈশ্বিক শ্রম বাজারের চাহিদা নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানের সমাপনীতে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, হেলথ ইউনিভার্সিটি, মালয়েশিয়া ও ইউসেফ বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে দক্ষতার স্বীকৃতি, মাইক্রো ক্রেডেনশিয়াল এবং কর্মসংস্থান ভিত্তিক প্ল্যাটফর্ম গড়ে তুলতে ৩ প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করবে। অনুষ্ঠিত হলো দেশের শীর্ষ জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ইসলামী তাকাফুলের ৫৫তম শরিয়া কাউন্সিল সভা। বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় তাকাফুল ব্যবসা উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করে আগামীর পরিকল্পনা ও ব্যবসার অগ্রগতি তুলে ধরা হয়। এ সময় উপস্থিত সকলে ব্যবসার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। সভা শেষে শরিয়া কাউন্সিলের নতুন সদস্য ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মোহাম্মদ মুহিবুল্লাহিল বাকি নদভিকে কোম্পানির পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক সমাধানের আশায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় ধস নেমেছে। একদিনেই অপরিশোধিত তেলের দাম কমেছে ১০%-এরও বেশি। ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে ব্যারেল প্রতি প্রায় $৮৮। এর পাশাপাশি রাশিয়ার ক্যাম্পিয়ান টার্মিনাল থেকে তেল পরিবহন শুরু হওয়ায় সরবরাহ পরিস্থিতির উন্নতি হয়েছে। অন্যদিকে বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দামও। প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $৪,০৪২। একই সঙ্গে ডলারের শক্তিশালী অবস্থানও মূল্যবান ধাতুটির দামে চাপ সৃষ্টি করেছে। হরমুজ প্রণালী যৌথভাবে পরিচালনার জন্য ইরানকে একটি আঞ্চলিক প্রস্তাব দিয়েছে ওমান। এতে মালাক্কা প্রণালীর আদলে স্বেচ্ছাসেবী ফি ব্যবস্থার মাধ্যমে নৌ চলাচল ও পরিবেশ সুরক্ষার প্রস্তাব করা হয়েছে। এর মূল লক্ষ্য গুরুত্বপূর্ণ এই জলপথের ওপর যেন একক নিয়ন্ত্রণ তৈরি না হয়। যুক্তরাষ্ট্রের সামরিক হামলা স্থগিত করায় হরমুজ প্রণালীতে পুনরায় জাহাজ চলাচল শুরুর বিষয়ে কূটনৈতিক সমাধানের আশাবাদ জোরালো হচ্ছে। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের সংঘাত শুরু হওয়ার আগে বিশ্বের মোট জ্বালানি সরবরাহের 1/5 এই প্রণালী দিয়েই পরিবাহিত হতো। জাপানের দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপে আঘাত এনেছে 7.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এতে ধসে পড়েছে বহু ভবন, ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক ও সেতু। দেশটির প্রধানমন্ত্রী সানা-এ তাকাইচি জানিয়েছেন, বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে প্রায় 40,000 পরিবার। নিরাপত্তা ঝুঁকিতে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান এবং কলকারখানা। ইতোমধ্যে 1.5 লাখেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। ভূমিকম্পের পর মাঝারি আকারের সুনামি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর বোর্দো থেকে মাত্র 15 কিলোমিটার দূরে পৌঁছে গেছে একটি বড় দাবানল। পরিস্থিতি মোকাবেলায় বিপুল সংখ্যক মানুষকে সরিয়ে নেয়ার প্রস্তুতি নিচ্ছে শহর কর্তৃপক্ষ। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন ভয়াবহ দাবানল আর দেখা যায়নি। ফ্রান্সে এখন পর্যন্ত প্রায় 2,20,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। পুড়ে গেছে 1,16,000 হেক্টরের বেশি জমি। ধ্বংস হয়েছে শত শত ঘরবাড়ি। এদিকে স্পেনের রাজধানী মাদ্রিদের পশ্চিমাঞ্চলেও আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সেখানে 1 লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। তীব্র তাপপ্রবাহ ও বাতাস পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলছে। দীর্ঘদিনের আইনি লড়াইয়ের অবসান ঘটাতে বড় পদক্ষেপ নিয়েছে বিশ্বের অন্যতম স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসন।
বেবি পাউডার ব্যবহারে যুক্তরাষ্ট্রে ক্যান্সারের অভিযোগে দায়ের হওয়া মামলা নিষ্পত্তি দিতে $550 কোটি পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি। তবে তাদের পণ্যে ক্যান্সারের উপাদান থাকার অভিযোগ আবারও দৃঢ়ভাবে অস্বীকার করেছে প্রতিষ্ঠানটি। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। বহু বছর ধরে চলা আইনি সংকটের ইতি টানতে $550 কোটি পর্যন্ত সমঝোতার প্রস্তাব দিয়েছে জনসন অ্যান্ড জনসন। যুক্তরাষ্ট্রে দায়ের হওয়া হাজার হাজার মামলায় অভিযোগ করা হয় প্রতিষ্ঠানটি ট্যালকম ভিত্তিক বেবি পাউডার ও অন্যান্য পণ্য ব্যবহারে ডিম্বাশয়ের ক্যান্সারের ঝুঁকি তৈরি হয়েছে। তবে এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করে প্রতিষ্ঠানটি। জনসন অ্যান্ড জনসনের লিটিগেশন বিভাগের ভাইস প্রেসিডেন্ট এরিক হাস জানান, কোম্পানির বিরুদ্ধে আনা অভিযোগের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। তবুও দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান ঘটাতে এই সমঝোতার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী আগামী বছর সর্বোচ্চ $300 কোটি পরিশোধ করবে প্রতিষ্ঠানটি। এরপর 2028 সালের আগে অতিরিক্ত কোনো অর্থ পরিশোধ করতে হবে না। তবে এই সমঝোতা কার্যকর হতে হলে ডিম্বাশয়ের ক্যান্সার সংক্রান্ত অন্তত 95% মামলার বাদী পক্ষের আইনজীবীদের সম্মতি প্রয়োজন। 2009 সাল থেকে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ট্যালকম পাউডার নিয়ে মামলা শুরু হয়। বাদীদের অভিযোগ, ট্যালক উপাদানের সঙ্গে অ্যাসবেস্টস মিশে থাকায় এসব পণ্য ক্যান্সারের কারণ হয়েছে। যদিও প্রতিষ্ঠানটির দাবি তাদের ট্যালক পণ্যে অ্যাসবেস্টস নেই এবং এটি ক্যান্সার সৃষ্টি করে না। চলতি মাসেই এক ফেডারেল আদালতের দেয়া রায়ে প্রশ্ন তোলা হয়, ট্যালক উৎপাদনই যে সরাসরি ক্যান্সারের কারণ, বাদীরা এটি কতটা প্রমাণ করতে পেরেছেন। এই রায়কে নিজেদের পক্ষে ইতিবাচক হিসেবে দেখছে জে&জে। 2022 সালে বিশ্বব্যাপী ট্যালকম ভিত্তিক বেবি পাউডার উৎপাদন ও বিক্রি বন্ধ করে ভুট্টার স্টার্চ ভিত্তিক নতুন পণ্যে রূপান্তরের ঘোষণা দেয় জনসন অ্যান্ড জনসন। এখন দেখার বিষয়, ক্ষতিপূরণের এই প্রস্তাবের মাধ্যমে বহু বছরের আলোচিত আইনি বিরোধের অবসান ঘটাতে পারে কিনা কোম্পানিটি। ইমতিয়াজ আহমেদ, RTV। সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশন মেন্স ভলিবল চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়েছে বাংলাদেশ। পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে উজবেকিস্তানকে টানা 3 সেটে হারিয়ে প্রথমবারের মতো ফাইনাল নিশ্চিত করেছে লাল সবুজের প্রতিনিধিরা। শুরু থেকে আত্মবিশ্বাসী ও আক্রমণাত্মক ভলিবল খেলে 25-21, 25-20 ও 25-19 পয়েন্টে 3 সেট জিতে 3-0 ব্যবধানে জয় তুলে নেয় বাংলাদেশ। এর আগে গ্রুপ পর্বে উজবেকিস্তান, কাজাখস্তান, নেপাল ও শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। শিরোপার লড়াইয়ে পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দলের মুখোমুখি হবে বাংলাদেশ। ফ্রান্স জাতীয় ফুটবল দলের নতুন হেড কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পেয়েছেন জিনেদিন জিদান। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন। কয়েকদিন ধরেই ফরাসি সংবাদ মাধ্যমে জোর গুঞ্জন ছিল বিশ্বকাপ শেষে দিদিয়ের দেশমের বিদায়ের পর তার স্থলাভিষিক্ত হবেন জিদান। অবশেষে সেই জল্পনারই আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটল। 1998 সালে খেলোয়াড় হিসেবে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো জিদান কোচ হিসেবে বেশ সফল। রিয়াল মাদ্রিদের দায়িত্ব থেকে টানা 3টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আধুনিক ফুটবলের অন্যতম সফল কোচ হিসেবে। 2021 সালে দ্বিতীয় মেয়াদে রিয়ালের দায়িত্ব ছাড়ার পর দীর্ঘ 5 বছর ডাগ আউটের বাইরে ছিলেন তিনি। এবার সেই বিরতি ভেঙে নিজ দেশের জাতীয় দলের দায়িত্ব নিলেন ফরাসি এই কিংবদন্তি। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।